ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যারেনথেটিক্যাল ক্লজ নিয়ে আলোচনা করব। প্যারেনথেটিক্যাল ক্লজ মূলত একটি সাইড রিমার্ক অর্থাৎ একটি অতিরিক্ত মন্তব্য প্রকাশ করে। যেহেতু একটা অতিরিক্ত মন্তব্য প্রকাশ করে সেজন্য এটা একটা ইন্টারাপশন অর্থাৎ বাক্যের যে ফ্লো, বাক্যের যে ধারা তার মধ্যে বিঘ্ন ঘটায়। আর যেহেতু এটা একটা রিমার্ক সেই জন্য অ্যাডস ইনফরমেশন অর্থাৎ বাক্যে একটা নতুন তথ্য দেয়। তো প্যারেনথেটিক্যাল ক্লজ কি তার এখানে এই তিনটে দেখো হিন্টস আমি দিয়ে দিলাম। এবার যখন এই ক্লজটা প্যারেনথেটিক্যাল ক্লজ বাক্যে ব্যবহার করবে তার আগে এবং পরে প্রয়োজন অনুসারে কমা, ব্র্যাকেটস বা ড্যাশেস এর ব্যবহার হবে। চলো মূল আলোচনায় এসে আমরা প্যারেনথেটিক্যাল ক্লজ কি সেটা সম্পর্কে বিস্তারিত জানি। প্যারেনথেটিক্যাল ক্লজ অর্থাৎ এ সাইড রিমার্ক, পাশ থেকে মন্তব্য করা বা অতিরিক্ত একটি মন্তব্য, সেটাই হচ্ছে এই ক্লজের অংশ বা সেটাই এই ক্লজ। এই ক্লজটা মূল বাক্য থেকে আলাদা করা থাকে দুদিকে দুটো কমার মাধ্যমে, দুদিকে দুটো ব্র্যাকেটের মাধ্যমে বা দুদিকে দুটো ড্যাশের মাধ্যমে। আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নিই। প্যারেনথেটিক্যাল ক্লজ কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে বাড়তি তথ্য দিতে কোনো বাক্যাংশ বা ক্লজ বা বাক্যাংশ তোমরা জানো, ক্লজকে ব্যবহার করাকে প্যারেনথেটিক্যাল ক্লজ বলে। কোনো বাক্যে বাড়তি তথ্য দিতে অর্থাৎ যেই তথ্যের বা যেই ইনফরমেশনের প্রয়োজন নেই, যেই রিমার্কের প্রয়োজন নেই, তা সত্ত্বেও সেটা দেওয়া হচ্ছে কোনো কারণে, তো তখন তাকে বলে প্যারেনথেটিক্যাল ক্লজ। প্যারেনথেটিক্যাল ক্লজ বাক্যে যদি নাও দেওয়া হয় তবুও বাক্যের মধ্যে কিন্তু কোনো প্রভাব পড়ে না। এই ক্লজ না থাকলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, এই জায়গাটাকে অবশ্যই মনে রাখবে। অর্থাৎ প্যারেনথেটিক্যাল ক্লজ একটা সাইড রিমার্ক, একটা অতিরিক্ত মন্তব্য। এই ক্লজটা থাক বা না থাক বাক্যের যে মূল অর্থ তার কোনো পরিবর্তন হয় না। যদিও এই ক্লজ বাক্যের মূল ধারাকে বিঘ্নিত করে। যেহেতু বাক্যের যে মূল ধারা, যে সেন্টেন্স ফ্লো, তার মাঝখানে একটা সাইড রিমার্ক অতিরিক্ত মন্তব্য ঢুকে যায়, তাই বাক্যের যে মূল ধারা সেটা বিঘ্নিত হয়, সেজন্য এটাকে ইন্টারাপশনও বলে। তো বুঝতে পারলে এটা মূল ধারাকে কিন্তু বিঘ্নিত করে। এবার এর পরের অংশটা দেখো। এই ক্লজ সহজেই চেনা যায়, এই ক্লজকে চিনতে খুব একটা অসুবিধা হয় না। প্রথমেই মনে রাখবে এই ক্লজটা মূল বাক্যের অংশ নয়, মূল বাক্যের মধ্যে অতিরিক্ত একটা বাক্যাংশ হিসাবে ঢুকিয়ে দেওয়া হয় এবং অতিরিক্ত তথ্য দেওয়া হয়। আর এই বাক্যাংশটাকে যদি বেরও করে দেওয়া হয় তাতেও কোনো অসুবিধে নেই। আচ্ছা, এই ক্লজকে সহজেই চেনা যায় সামান্য পজ দিতে, পজ বলতে একটু থেমে বলার জন্য। ক্লজের আগে এবং পরে কমাজ দিয়েছি এই জন্য যেহেতু একটা কমা আগে, ক্লজের আগে এবং একটা কমা পরে বসে। একটু বেশি পজ দিতে, কমার থেকে একটু বেশি পজ দিতে ব্র্যাকেটস বসে, অর্থাৎ একটা ব্র্যাকেট আগে, ক্লজের আগে একটা ব্র্যাকেট পরে, এবং অনেকটা পজ দিতে ড্যাশেস, অর্থাৎ ক্লজের আগে একটা ড্যাশ এবং পরে একটা ড্যাশ বসে। তোমরা হয়তো অনেক সময় বুঝতে পারো না যে কোনো বাক্যাংশের আগে এবং পরে একটা একটা করে ড্যাশ বসছে কেন। তার কারণটাই হচ্ছে, সেটা হচ্ছে প্যারেনথেটিক্যাল ক্লজ। সেই জন্যই সেই বাক্যের বা বাক্যাংশের আগে এবং পরে ড্যাশের ব্যবহার হচ্ছে, কোনো ক্ষেত্রে ব্র্যাকেটসের ব্যবহার হচ্ছে, কোনো ক্ষেত্রে সেই বাক্যাংশের আগে এবং পরে কমার ব্যবহার হচ্ছে। তো এবার যখন দেখবে যে কোনো সেন্টেন্সের মধ্যে একটা বাক্যাংশ রয়েছে, একটা ক্লজ রয়েছে, তার আগে পরে কমা রয়েছে বা ব্র্যাকেটস রয়েছে বা ড্যাশেস রয়েছে, তখন তোমাদের যেন আর বুঝতে অসুবিধা না হয় যে সেটা প্যারেনথেটিক্যাল ক্লজ, তাই এটার ব্যবহার হচ্ছে। এখানে আরেকটু কথা বলে দিই, এই যে প্যারেনথেটিক্যাল ক্লজটা, এটা কিন্তু নন রেস্ট্রিক্টেড ক্লজের পর্যায়ভুক্ত। তোমরা ইতিমধ্যে নন রেস্ট্রিক্টেড ক্লজ পড়েছো, যে অতিরিক্ত ইনফরমেশন দিতে নন রেস্ট্রিক্টেড ক্লজ পড়ে, সেই নন রেস্ট্রিক্টেড ক্লজেরই একটা অংশ হচ্ছে প্যারেনথেটিক্যাল ক্লজ, অর্থাৎ অতিরিক্ত মন্তব্য। চলো পরবর্তী পর্যায়ে আসি। যে তথ্যগুলো ইতিমধ্যে আমরা জেনে গেছি সেগুলো আরেকবার আমি মনে করে দিচ্ছি। প্যারেনথেটিক্যাল ক্লজ হচ্ছে একটা সাইড রিমার্ক, একটা বাইরে থেকে অতিরিক্ত মন্তব্য করা, মূল বক্তব্যের সেটা অংশ নয়, সেটা থাক বা না থাক মূল বক্তব্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই সাইড রিমার্ক বা অতিরিক্ত মন্তব্য বা প্যারেনথেটিক্যাল ক্লজের ব্যবহার করার ফলে মূল বাক্যের যে ধারা বা সেন্টেন্স ফ্লো সেটা বিঘ্নিত হয়।
অর্থাৎ একভাবে বলে যাওয়া যায় না, মাঝখানে অন্য কিছু একটা ঢুকে যায়। আর এই ক্লজগুলোকে, এই প্যারাথেটিক্যাল ক্লজকে কমা, ব্র্যাকেট বা ড্যাশ দিয়ে মূল বাক্য থেকে আলাদা করে রাখা হয়। আচ্ছা, এবার আমি উদাহরণগুলো দিচ্ছি। হি ইজ দ্য ম্যান হু আই বিলিভ ডিড ইট। এখানটায় যতগুলো হাইলাইটেড পার্ট রয়েছে আমি হাইলাইট করে রেখেছি। এই সমস্ত ক্লজগুলোই প্যারেন্থেটিক্যাল ক্লজ। আমি এখানে ক্লজ দিয়েছি, কিন্তু প্যারেন্থেটিক্যাল ফ্রেজও হয়, অর্থাৎ শব্দগুচ্ছও কিন্তু হয়, সেটা আজ আমি এখানে দিইনি। হি ইজ দ্য ম্যান হু ডিড ইট। আচ্ছা, সে হলো মানুষটি যে এটা করেছিল। এটা হচ্ছে তোমার মূল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ দ্য ম্যান, সে হলো মানুষটি যে এটা করেছিল। মাঝখানে ঢোকানো রয়েছে আই বিলিভ, আমি বিশ্বাস করি। সে হলো মানুষটি যে, যেটা আমি বিশ্বাস করি, ডিড ইট। তো আই বিলিভ মাঝখান থেকে যদি তুমি তুলেও দাও তবেও কিন্তু তোমার এই পুরো সেন্টেন্সের অর্থের, মূল অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এটা যদি দিয়ে দাও যে আমি বিশ্বাস করি, এই হলো সেই মানুষটি যে কাজটি করেছিল, এই আমি বিশ্বাস করি মাঝখানে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা বিঘ্ন ঘটে গেল মূল সেন্টেন্সের ফ্লোতে বা ধারাতে। তো এক্ষেত্রে আই বিলিভ যেটা, এটা হচ্ছে তোমার প্যারেন্থেটিক্যাল ক্লজ, এবং দেখো এটা একটা সাইড রিমার্ক, মূল বক্তব্যের অংশ নয়, এবং এর আগে এবং পরে একটা করে কমা রয়েছে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো। দ্য বয় অ্যাজ আই নো ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যদি আমি মূল বাক্যটাকে বলি, দ্য বয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা একটা সিম্পল সেন্টেন্স। বালকটি শ্রেণীর সবচেয়ে ভালো ছেলে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেমনটা আমি জানি। অর্থাৎ এই যে যেমনটা আমি জানি, এই অংশটুকু হচ্ছে একটা সাইড রিমার্ক, অতিরিক্ত মন্তব্য। আর এটা ঢুকিয়ে দেওয়ার জন্য বাক্যের যে ফ্লো, বাক্যের যে ধারা, তা বিঘ্নিত হয়েছে। দ্য বয় অ্যাজ আই নো ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কিন্তু যদি বলতাম দ্য বয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তবে কিন্তু মূল বাক্যটা ক্লিয়ারলি বেরিয়ে আসতো। কিন্তু মাঝখানে যেমনটা আমি জানি সেটা দিয়ে দেওয়াতে বাক্যের যে মূল ধারা সেটা বিঘ্নিত হলো। তা সত্ত্বেও এখানে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হলো, যতটুকু আমি জানি বা যেমনটা আমি জানি। তো এটা হয়ে গেল তোমাদের প্যারেন্থেটিক্যাল ক্লজ। 3 নম্বরটা দেখো। দ্য বুক ইভেন দো ইট ইজ নেসেসারি হ্যাজ নট বিন বট। তো মূল বাক্য যেটা, দ্য বুক হ্যাজ নট বিন বট, বইটি কেনা হয়নি। সিম্পল সেন্টেন্স একটা। এখানে যেটা প্যারেন্থেটিক্যাল ক্লজ, অতিরিক্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, ইভেন দো ইট ইজ নেসেসারি, যদিও এটা প্রয়োজনীয়। যদিও এটা প্রয়োজনীয়, এটা তোমার না দিলেও বাক্যের কিন্তু কোনো অর্থের পরিবর্তন হবে না, যদিও এটা প্রয়োজনীয়। আরেকটা কথা বলে দিই, অনেক সময় এই ক্লজগুলোতে কিছু অংশ আন্ডারস্টুড থাকে। এমন হতে পারে ইভেন দো নেসেসারি, এমন রয়েছে দ্য বুক ইভেন দো নেসেসারি, বইটি যদিও প্রয়োজনীয়, তবুও কেনা হয়নি। তবুও কথাটা এখানে ব্যবহার হবে না। তো এখানে অনেক সময় তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগুলো আন্ডারস্টুড থাকে। তো যাই হোক, ইভেন দো ইট ইজ নেসেসারি এটা মূল বাক্যের অংশ নয়, এটা অতিরিক্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এটা বাক্যে একটা নতুন তথ্য দিচ্ছে এবং বাক্যের যে ধারা তাকে বিঘ্নিত করছে, এবং এটাকেই বলবে প্যারেন্থেটিক্যাল ক্লজ। দ্য ফ্যাক্ট হাউএভার ইট ইজ নট নোন টু মি মে বি এক্সপোজ সুন। এখানে মূল বাক্যটা হচ্ছে দ্য ফ্যাক্ট মে বি এক্সপোজড সুন, ঘটনাটি হয়তো খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। এখানে ব্র্যাকেট দিয়ে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, হাউএভার ইট ইজ নট নোন টু মি, যদিও এটা আমার, যাই হোক এটা আমার জানা নেই, মানে ঘটনাটা আমার পরিষ্কার করে জানা নেই। তো এখানটায় এই অংশটুকুকে দেখো একটু বেশি পজ দিয়ে রয়েছে, কারণ এই মূল বাক্যের সাথে এটা একেবারেই বেমানান। দ্য ফ্যাক্ট হাউএভার ইট ইজ নট নোন টু মি মে বি এক্সপোজড, তো এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটা তোমার বললেও হয় না বললেও হয় এমন একটা। আর এটাকে যখন তুমি পড়বে কমার থেকে একটু বেশি পজ দিতে হবে। দ্য ফ্যাক্ট হাউএভার ইট ইজ নট নোন টু মি মে বি এক্সপোজ সুন। তো এখানে মূল বাক্যটা তো বুঝতে পারলে, আর এখানে অতিরিক্ত বাইরে থেকে একটা ইনফরমেশন এখানে দেওয়া হলো এবং বাক্যটাকে একটু বিঘ্ন ঘটালো। দ্য পলিউশন ইট ইজ নোন টু বি হার্মফুল ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখানটা খেয়াল করে দেখো, পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দূষণ দিনের পর দিন বেড়েই চলেছে, একটা সিম্পল সেন্টেন্স। এখানে প্যারেন্থেটিক্যাল ক্লজ হিসাবে
ইট ইজ নোন টু বি হার্মফুল, এটা ক্ষতিকারক বলে জানা যায়। এখানে আবার ইট ইজকে আমি ব্র্যাকেটে রেখেছি, এটা এই জন্যই যে অনেক সময় এই ইট ইজ, আমি এর আগে একবার বলেছি, এটা কিন্তু আন্ডারস্টুড থাকে, এরকম দেওয়া থাকে। দ্য পলিউশন ব্র্যাকেটের মধ্যে রয়েছে নোন টু বি হার্মফুল, ক্ষতিকারক বলে জানা, মানে ইট ইজটা তখন আন্ডারস্টুড। তাই ইট ইজটা আমি এখানে দিয়েও তোমাদের বোঝার জন্য ব্র্যাকেট রেখেছি, কারণ অনেক সময় এই ইজটা দেওয়া থাকে না, তখন তোমার মনে হতে পারে এটা ক্লজ কোথা থেকে হলো, এর সাবজেক্ট ভার্ব তো নেই, তো অনেক সময় সেটা আন্ডারস্টুড থাকে। দ্য পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মূল ভার্ব, তার মধ্যে একটা ইন্টারাপশন, একটা বিঘ্ন ঘটানোর জন্য একটা বাক্যাংশ ঢুকিয়ে দেওয়া হলো, যেটাকে ক্ষতিকারক রূপে জানা যায়। তো এটা তোমাদের প্যারেন্থেটিক্যাল ক্লজ। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য বয় উইল বি সিলেক্টেড ফর দ্য টিম। একটা সিম্পল সেন্টেন্স, পরিষ্কার সেন্টেন্স, যে বালকটিকে টিমের জন্য, দলের জন্য নির্বাচিত করা হবে। কিন্তু মাঝখানে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? অলদো আই ডোন্ট বিলিভ, যদিও আমি এটা বিশ্বাস করি না, যদিও আমি বিশ্বাস করি না। দ্য বয়, যদিও আমি বিশ্বাস করি না, উইল বি সিলেক্টেড ফর দ্য টিম, টিমের জন্য সিলেক্ট করা হবে। তা আমি বিশ্বাস করি বা না করি, তোমার মূল বাক্যের ধারা কিন্তু, অর্থ কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু মাঝখানে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্র্যাকেটটা, যে যদিও আমি বিশ্বাস করি না, এটা মূল বাক্যকে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই তথ্যটা দিতে গিয়ে একটা বিঘ্নও ঘটাচ্ছে, কারণ বাক্যের মাঝখানে এটা ঢুকে বসে আছে। তো সেই জন্য এটা যেহেতু একদম সম্পূর্ণ বাইরে থেকে এসছে এবং যেটা আমি বিশ্বাস করি না, তো এটাকে ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে যাতে এখানে একটা বেশি পজ দেওয়া যায়। এই পোর্শন থেকে এই পোর্শনে যখন আসবে, দ্য বয় অলদো আই ডোন্ট বিলিভ উইল বি সিলেক্টেড ফর দ্য টিম, এইভাবে তোমাদের বলতে হবে। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, টম বর্ন অন 4th February 1982 ওয়াজ এ গুড প্লেয়ার। যদি সোজা কথায় বলি, টম ওয়াজ এ গুড প্লেয়ার, ঠিক আছে, একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে টম সম্পর্কে একটু অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। এটা দিলেও হয়, না দিলেও তোমার টম যে ভালো প্লেয়ার সেটা বলতে, তোমার টম যে ভালো খেলোয়াড় সেটা প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। টম ভালো খেলোয়াড় ছিল, টম ওয়াজ এ গুড প্লেয়ার, ভালো খেলোয়াড় ছিল, তার জন্মের তারিখটা দেওয়া রয়েছে। এখানটায় খেয়াল করে দেখো, এর আগে যেটা ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম এবার সেটা দিইনি, যে এই ক্লজটার কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নেই, সাবজেক্ট নেই, সরি। হু ওয়াজ বর্ন অন 4th February 1982, তো এখানে হুটা তোমার আন্ডারস্টুড রয়েছে। বর্ন অন 4th February 1982, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে কারণ এখানে তোমার একটু বেশি পজ দিতে হবে, বেশিক্ষণ থামতে হবে, কারণ টম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে এখানটায়। নেক্সট সেন্টেন্সটা দেখি, I saw your brother, who, however, looked very simple in the classroom. 8 নম্বর এক্সাম্পলটা আমি আরেকবার বলছি, I saw your brother in the classroom. যদি এক কথায় এটা বলো, আমি তোমার ভাইকে ক্লাসরুমে দেখেছিলাম, শ্রেণীকক্ষে দেখেছিলাম, কিন্তু মাঝখানে আমি একটা অতিরিক্ত কমেন্ট, রিমার্ক পাস করে দিলাম, হু হাউএভার লুকড ভেরি সিম্পল, যাকে যাই হোক দেখতে খুব সরল মনে হয়েছিল। তো এখানে এই তথ্যটা একেবারে প্রয়োজন নয়, আমি তোমার ভাইকে ক্লাসে দেখেছিলাম, যথেষ্ট এটা, কিন্তু এর মধ্যে একটা সাইড রিমার্ক পাস করার জন্য তোমাকে দুটো ড্যাশ দিতে হলো, প্রথমে একটা ড্যাশ, পরে একটা ড্যাশ। এই ড্যাশ দেওয়ার কথার অর্থ হচ্ছে, আই স ইউর ব্রাদার হু হাউএভার লুকড ভেরি সিম্পল ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ব্র্যাকেটের তুলনায় বেশি পজ দিতে হবে এখানে যখন তুমি ড্যাশটা পাবে। আর যখন কমা, ব্র্যাকেট, ড্যাশ দিয়ে ক্লজ থাকবে, বুঝে যাবে সেটা প্যারেন্থেটিক্যাল ক্লজ, অর্থাৎ সাইড রিমার্ক, এবং এটা একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং বাক্যের মূল ধারাকে বিঘ্নিত করছে। 9 নম্বর এক্সাম্পলটা দেখো, মাই বেস্ট ফ্রেন্ডস উইল বি অ্যাট মাই বার্থডে পার্টি। আমার প্রিয় বন্ধুরা আমার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এখানে আমার বেস্ট ফ্রেন্ড কারা, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, টম, জন অ্যান্ড অ্যানি। এখানে মাই বেস্ট ফ্রেন্ডস হু আর কথাটাকে, এটা যেহেতু আমি বলছি যে প্যারেন্থেটিক্যাল ক্লজ, তো ক্লজ হলে তোমাদের একটা সাবজেক্ট, একটা ভার্ব পার্ট থাকবে, সেটা কিন্তু এখানে নেই। তো এখানে নেই, এখানেও দেখেছিলে সাবজেক্ট নেই, এর আগেও 2-1বার বলেছি, ব্র্যাকেটে রেখে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা আন্ডারস্টুড রয়েছে। মাই বেস্ট ফ্রেন্ডস হু আর টম, জন অ্যান্ড অ্যানি। টম, জন অ্যান্ড অ্যানির আগে যে হু আর, সেটা আন্ডারস্টুড রয়েছে, তো এখানে ড্যাশ দিয়ে ফ্রেন্ডসের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে। এটা কিন্তু প্রয়োজন ছিল না বাক্যের অর্থ প্রকাশের জন্য। আমার প্রিয় বন্ধুরা আমার জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকবে, সেটাই যথেষ্ট ছিল,
কিন্তু এখানে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য তোমাদের এই প্যারেন্থেটিক্যাল ক্লজ ব্যবহার করতে হলো এবং আগে পরে ড্যাশের ব্যবহার করতে হলো। তোমাদের একটা কনফিউশন আসতে পারে যে কখন কমা, কখন ব্র্যাকেট, কখন ড্যাশ দেব। সেটা তোমাদের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তোমরা প্রয়োজন অনুসারে যখন বুঝবে যে কোন বাক্যাংশটার প্রয়োজনীয়তা কত, যে বাক্যের প্রয়োজনীয়তা যত বেশি সেখানে তুমি কমা, যত কম ব্র্যাকেট, আরও প্রয়োজন কম হলে তবে ড্যাশ দিয়ে দেবে। He was glad that he had brought a sweater, even though it was old, as it was a cold day. আমি একটু বুঝিয়ে বলি। He was glad that she had brought a sweater as it was a cold day. তুমি হাইলাইটেড পার্টটা এখন পড়তে হবে না। সে আনন্দিত ছিল যে সে একটা সোয়েটার এনেছিল, যেহেতু দিনটি ছিল ঠান্ডা। এবার ইভেন দো ইট ওয়াজ ওল্ড, যদিও এটা ছিল পুরনো। কোনটা ছিল পুরনো? সোয়েটারটা। যদিও এটা পুরনো ছিল, এটা দেখো কমা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। যদিও সোয়েটারটা পুরনো ছিল তবুও সে কিন্তু আনন্দিত ছিল, কারণ দিনটা ঠান্ডা ছিল। তো তোমাদের এখানে হাইলাইটেড পার্ট ছাড়া যেই সেন্টেন্সটা রয়েছে এটাই কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। সে আনন্দিত ছিল যে সে একটা সোয়েটার এনেছে, যেহেতু দিনটি ঠান্ডা ছিল। সোয়েটার সম্পর্কে একটা অতিরিক্ত কমেন্ট এখানে পাস করেছে, রিমার্ক পাস করেছে, ইভেন দো ইট ওয়াজ ওল্ড। তো এই পার্টটুকু তোমাদের প্যারেন্থেটিক্যাল ক্লজ হচ্ছে এবং এর আগে পরে তোমাদের একটা করে কমা দিতে হচ্ছে। তোমরা ইতিমধ্যে প্যারেন্থেটিক্যাল ক্লজের আরেকটা পার্ট সেটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড ক্লজ। সেখানে তোমরা দেখেছো এটা কিন্তু নন রেস্ট্রিক্টেড ক্লজের মধ্যেও পড়ে, কিন্তু নন রেস্ট্রিক্টেড ক্লজে কিন্তু ক্লজের সম্পূর্ণ যে নিয়ম অর্থাৎ সাবজেক্ট ভার্ব সেটা কিন্তু দিতেই হয়। কিন্তু প্যারেন্থেটিক্যাল ক্লজে অনেক সময় আন্ডারস্টুড থাকে, যেমন টম, জন অ্যান্ড অ্যানি, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব আন্ডারস্টুড রয়েছে। কিন্তু নন রেস্ট্রিক্টেড যখন তোমরা করবে তখন কিন্তু ক্লজটাকে সম্পূর্ণভাবেই তৈরি করতে হবে। হি অ্যান্সার্ড দ্য ফোন, হাউএভার ইট ওয়াজ নট নেসেসারি অ্যান্ড রিসিভড এ গুড নিউজ। এখানে দেখো মূল কথাটা হচ্ছে হি অ্যান্সার্ড দ্য ফোন অ্যান্ড রিসিভড এ গুড নিউজ। সে ফোনে উত্তর দিয়েছিল এবং পেয়েছিল একটা ভালো খবর। তো এখানে অতিরিক্ত কথা যেটা বলা রয়েছে, হাউএভার ইট ওয়াজ নট নেসেসারি, সে যে ফোনে উত্তর দিয়েছিল এটার প্রয়োজন ছিল না। হাউএভার ইট ওয়াজ নট নেসেসারি। তো এই বাক্যাংশটা এতটাই অপ্রয়োজনীয় যে এখানে ড্যাশ দিয়ে এটাকে আলাদা করতে হয়েছে। অর্থাৎ এটাকে যখন আমরা বলবো অনেকটা পজ দেবো, দুবার। হি অ্যান্সার্ড দ্য ফোন, কিছুক্ষণ দাঁড়াবো, হাউএভার ইট ওয়াজ নট নেসেসারি, আবার কিছুক্ষণ ওয়েট করবো, অ্যান্ড রিসিভড এ গুড নিউজ। যদিও তোমাদের কোনোখানে কোনো লেখাতে তোমরা এটা পেলে বুঝে যাবে যে ড্যাশগুলো কেন দিয়েছে, এটা প্যারেন্থেটিক্যাল ক্লজ তাই দিয়েছে। এবার লাস্ট এক্সাম্পলটা দিচ্ছি। শি বট এ ড্রেস, সে একটা ড্রেস কিনেছিল, ড্যাশ, হুইচ আই ডিড নট লাইক, যেটা আমি পছন্দ করিনি, ড্যাশ, অ্যান্ড গিফটেড ইট টু হার সিস্টার, এবং এটাকে সে উপহার হিসাবে দিয়েছিল তার বোনকে। তো এখানে মূল বাক্যটা হচ্ছে শি বট এ ড্রেস অ্যান্ড গিফটেড ইট টু হার সিস্টার। সে একটি ড্রেস কিনেছিল এবং উপহার দিয়েছিল তার বোনকে। এখানে ড্যাশ দিয়ে লেখা রয়েছে যে হুইচ আই ডিড নট লাইক, যেটা আমি পছন্দ করিনি। সে একটা ড্রেস কিনেছে এবং সে তার বোনকে দিচ্ছে, তা সেটা আমি পছন্দ করি না করি সেটা এই বাক্যের সাথে ততটা গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য দেখো এটা ড্যাশ দিয়ে দেওয়া রয়েছে। কেউ কিছু কিনে তার বোনকে উপহার দিচ্ছে, তো সেটা আমি পছন্দ করি বা না করি, তো সেটাতে এমন কিছু আসে যায় না, কিন্তু একটা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে এবং যেহেতু মূল বাক্যের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হলো, তাই মূল বাক্যের যে ধারা তাকে বিঘ্নিত করা হলো এবং প্যারেন্থেটিক্যাল ক্লজ হিসাবে এর ব্যবহার হলো। আর যেহেতু একেবারেই অপ্রয়োজনীয় এই বাক্যাংশটা, যদিও নতুন তথ্য দিচ্ছে, তাই দুটো ড্যাশের ব্যবহার করা হলো। তো প্যারেন্থেটিক্যাল ক্লজ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। যখনই দেখবে এই কোনো ক্লজের আগে পরে কমা রয়েছে এবং এই ক্লজ ছাড়াও মূল বাক্যটা সুন্দরভাবে অর্থ প্রকাশ করছে এবং কমা, ব্র্যাকেট, ড্যাশের ব্যবহার রয়েছে, বুঝে যাবে এটা প্যারেন্থেটিক্যাল ক্লজ। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সকলে ভালো থেকো, বাই।